আজকে যুব দিবস, জাতীয় যুব দিবস। সম্ভবত 1984-85-তে যুব দিবসের ঘোষণা হয়েছিল ভারত সরকারের তরফ থেকে, এবং বলা হয়েছিল যে স্বামীজির জীবন দর্শন, স্বামীজির আদর্শ এবং স্বামীজির কর্মপদ্ধতি যেমনভাবে স্বামীজি অনুসরণ করেছিলেন, যে ভাবধারাটি ভারতের যুবকদের একান্ত কাম্য স্বামীজির মতো ওই বিষয়গুলো অনুসরণ করা। এটা একটি মুখপত্রে সেই সময় বেরিয়েছিল। তো সম্ভবত 85 থেকে এই যুব দিবস সেটা সার্বিকভাবে ভারতে পালন করা শুরু হয়। তো বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে আপনার এই আমাদের মতো যুবকদের প্রতি কি বার্তা, যে যথার্থ যুবককে বা এই যুব দিবসের মাহাত্ম কতদূর, এই বিষয়ে যদি একটুখানি আমাদের আলোকপাত করে আনন্দ পাবো। দেখো, যুব দিবস যেইভাবে সামনে আনা হয়েছে এটা খুব আনন্দের, যে স্বামীজির মতো একজন জীবন দ্রষ্টাকে যুব দিবসের মাধ্যমে সামনে আনা হয়েছে। তার সাথে এটাও বলতে হবে যে সাধারণ মানুষ, এটা বরাবরই ভারতের ট্র্যাজেডি থেকেছে, তারা অন্য কিছুই বুঝেছে। কারণ সত্যি কথা বলতে এই যে ইনার ইন্টেলিজেন্স, এটা এতটাই ইন বিটুইন, মাঝখানের বিষয়, যে এটাকে ধরা খুব কঠিন হয়ে যায়। তো এই যে যুব দিবস হিসাবে যে ঘোষণা হয়েছে, মানুষ একটা জায়গাতে সব থেকে, আমি একটা কোর কথা বলতে চাইবো এই বিষয়তে, যে দেখো, যেটা আমি আগেও বলেছি, বিবেকানন্দ বিবেকই জন্ম দেয়, কপি পেস্ট নয়। তিনি হে ভারত ভুলিও না বলে স্বদেশ মন্ত্রটিকে প্রমোট করতে আসেননি। ওই স্বদেশ মন্ত্র যখন বিবেকানন্দ থেকে বেরায়, ওটা একদম স্পন্টেনিয়াস আউটলুক ছিল জীবনের। তো যুবক সে, যার মধ্যে স্পন্টেনিয়াস জীবন দর্শন বেরিয়ে আসে। সে নিজের ভিতরকে সামলাতে জানে, সে বাইরেকেও সামলাতে জানে। তো এই যে হারমোনি, এটা কার অঙ্গুলি নির্দেশে আসবে? আমার তো মনে হয় না যে বিবেকানন্দ রামকৃষ্ণের অঙ্গুলি নির্দেশে চলেছিল, অন্তত পক্ষে নয়। ঠাকুরকে বলতে হয়েছিল স্বামীজিকে নিয়ে, নরেন তুই এদের মধ্যে শট, তুই এদেরকে দেখিস বা ধরে রাখিস। স্বামীজিকে কিন্তু উনি বিভিন্ন নির্দেশ দিয়ে যাননি, এরম করবি, এরম করবি, এরম করবি, এরম করবি। আর আমার মনে হয় না বিবেকানন্দ তেমন করতো। ঠিক তেমনই যুব দিবসের কথা যখন হচ্ছে, যুবক কথার অর্থ আমি বারবার ওয়াইআরটিতে বলি, যৌবন। যৌবন হলো শুধুমাত্র চঞ্চলতা নয়, হুল্লোড় নয়। যৌবন হলো এই সব কিছুর মধ্যে আনটাচ স্থিতি, কৌমার্য, ঠিক আছে, ভার্জিনিটি, এই শব্দগুলি আনা হয়েছে। আমাদের কুমারী পুজো এই নয় যে স্ত্রী মাত্র শক্তিকে পূজা, এরকম করে ফেলা হয়েছে। কুমারী পুজো মানেই হয়ে গেল যে মেয়েদের পূজা করা। এবার নাও তাহলে মেয়েদের সব জিনিস, সমস্যাগুলো সামলাও। বিষয়টি এই, যেখানে চিত্ত অস্পর্শিত থাকে সেখানে যৌবন। ছুঁয়ে দিলেই তো বুড়ো, যা কিছু ছুঁয়ে দেওয়া হলো তাতে উচ্ছিষ্ট হয়ে গেল। তো আজকের যুবক যদি এমন হয় যে ধারণা মতামতগুলোর শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকে গ্রাস করে এবং তার মধ্যে দিয়ে চলে, 10টা পথ দেখলো, ঠিক আছে, তার মধ্যে মনে হচ্ছে এটা সব থেকে বেশি ফাইন্যান্সিয়ালি প্রফিটেবল, সেটা চুজ করলো, তাহলে বিবেকানন্দের ভাব হলো না। তুমি কি তোমার জীবন দর্শনে বুঝেছো তোমার জন্য কি পারফেক্ট? স্বামীজি বিবেকানন্দ বিবেকই বানায়। বিবেকানন্দ বারবার বলে না যে আমাকে অনুসরণ করো। তো আজকে যুব দিবস, আজকে অনুসরণ দিবস নয়, বা অনুকরণ তো নয়, এখানে অনুকরণ বেশি চলে। আপনি দেখবেন যুব দিবস বিষয়ে যে প্রসেশনগুলো, সেগুলো একই ধরনের, সব কপি। একজন ভ্যানের মধ্যে বসে হারমোনিয়াম বাজাবে, সামনে মাইক থাকবে, ওটাও কপি, ঠিক আছে। তো চেষ্টা করতে হবে। আজকে আমাদের দেবু ভালো বলছিল, স্বামীজিকে প্যান্ট শার্ট পরালে হতো না, বলে ফটোতে পরাবো কি করে। আমি ওর মুখে বললাম, দেখ, আবার যুব মানে এইও নয় যে সন্ন্যাসটাকে সরিয়ে দিয়ে নতুন কিছু নিয়ে আসলাম মানেই আমি যুবক হয়ে গেলাম। ব্যাপার হলো তুমি তোমার অন্তঃকরণের সাথে কতখানি সৎ। যুবক বাঁধা মানে না, যৌবন বাঁধা মানে না। আর আমাদের দেখতে হবে আমরা কতটা বাঁধা আছি। যতটা বাঁধা ততটা বুড়ো। বুড়োর কোমরে ব্যথা হলে বুড়োরা উঠতে পারে না, তো বুড়ো বুড়িরা। তো আমাদের কোমরে যদি এমন হয় যে 25,000 টাকার চাকরি ছাড়তে পারি না, দিনে 4টে করে মিথ্যা কথা বলি, অন্যের ক্ষতি করি, তাহলে কোথায় যুব দিবস? আমি জিন্স পরেছি, আমার 6 ফুট হাইট, কিন্তু আর 10টা ছেলে যা করে আমারও রুচি মোটামুটি তাই।
আমারও জীবন দর্শন মোটামুটি তাই, এক ফ্ল্যাট হোক, বাংলা হোক, এক গাড়ি হোক, ঠিক আছে, আর ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে এসে নিচে ফ্ল্যাগ হোস্টিং হোক, তখন আমরা স্বাধীনতার বড় বড় কথা বলবো। তো স্বামীজিকে দেখলে, স্বামীজি একটা আমাদের সামনে একটা আইকন, যে দেখাচ্ছে জীবন কেমন হোক, এই বলছে না যে আমি কেমন, জীবন যেমন হবে সেটা প্রত্যেকের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্বাদের। এই এত আগে আমি আগের দিন আলোচনা করছিলাম যে তিনি ভাবনা চিন্তা করেছিলেন যে ব্রিটিশদের কাছ থেকে যে পাওয়া যে ওদের যে রেগুলেটেড লাইফ এবং আমাদের যে প্রজ্ঞানের যে এক ইউনিকনেস, এই দুটো কী করে হারমোনাইজ করা যায়। আমাদের কি হয়ে যায়, বাঙালির মধ্যেই বেশি দেখা যায় যে এরা ক্রিয়েটিভ কিন্তু কখনো ইউনাইটেড হয়নি, কখনো এরা এক হয়নি। এখানে নতুন নতুন ভাবনা চিন্তা এসেছে, এই জন্য ভারতবর্ষের কিন্তু কোর আইডেন্টিটি গড়ে ওঠেনি কখনো। লোকে বলছে ভারত এক হো, ভারত এক হো, কেউ হিন্দুত্বের কথা বলছেন, শঙ্করাচার্যের কথা চলছেন, কিন্তু এটা সব থেকে দুরূহ বিষয় জীবনের, যে যেখানে আপনি ইউনিক, ভারত রাষ্ট্র এখান থেকে আসে, আপনি ইউনিক, আপনি স্বাধীন, অথচ সার্বজনীন স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন। এই যে হারমোনি, এটার জন্য খুব প্রাণচঞ্চলতা, খুব এক অস্পর্শিত হৃদয় চাই। এই কথায় কথায় এর থেকে কিছু নিয়ে নেয় না, ওর থেকে কিছু নিয়ে নেয় না। আমরা যাকে জীবন দর্শন বলি, দেখবেন তা আমাদের জীবন দর্শন নয়, তা এর 3.5, ওর 2.5, ওর 1.5, ওর হাফ নিয়ে একটা ককটেল তৈরি হয়েছে, বলছে এটি আমি। বলে দেখো উনি করেছেন, তোমারটাও কপি পেস্ট ভাই। তো যৌবন ওখানে নেই যেখানে অনুকরণ করতে হয়। ফোকলা দাঁতের হাসি হয় না, দাদুরা চায় যে দাঁতটা যেন আগের মতো দেখাক। তো যখন আমরা দেখাতে চেষ্টা করব তখন যুবক নয় বা যুবতী নয়, যাই বলা হোক, যৌবন নিজের ছন্দে মশগুল, আর ওই ছন্দ অন্যের ছন্দকে কাটবে না, ওই ছন্দ সমাজে বিশৃঙ্খলা নিয়ে আসবে না। এই দুটো একসাথে দরকার। তো স্বামী বিবেকানন্দ একটি ইউনিটি আর ইউনিকনেস, এই দুয়ের পূজারী ছিলেন, আর এই দুটোর হারমোনি করতে শিখতে হবে। তো যুব দিবস বলে দিলাম, আর স্বদেশ মন্ত্র উচ্চারণ করে দিলাম, যেখানে যেমন চলে। এটা কি হলো? বিবেকানন্দ কার থেকে স্বদেশ মন্ত্রটি শিখে এসেছিল? শিখে তো আসেনি। তো তার যে এসেন্স, ওটাকে নিতে হবে। আমাদের পুরো শরীর খাদ্যের এসেন্স নেয়। যদি অসার ভাগটাকেও রাখতো, যা পেয়েছি তাই রেখে দেবো, আমি যা খাচ্ছি সব রেখে দেবো পেটে, শরীরটার কি হবে? আমাদেরও তাই হয়েছে। বিবেকানন্দ যা বলেছে সব রেখে দিয়েছি। বিবেকানন্দ বলেছে কি, মাছ খা, তো মাছ খাবোই, খেতেও পারো, কিন্তু ইজ ইট ইউর ইউনিকনেস? তুমি কি সম্পূর্ণ বুঝে কেউ বিষয়টাকে নিয়ে চলছো, না তুমি এখান থেকে রেফারেন্স টানছো, কেউ তন্ত্র থেকে রেফারেন্স, কেউ বৈষ্ণবিজন থেকে রেফারেন্স, যে যা রেফারেন্স দিচ্ছে, মানে এখানে কোনো জীবন্ততা স্পর্শ নেই। এখানে শুধু মৃত ছবিগুলোকে চিপকানো আছে, যার ছবি বড় সে চিপকে যাবে, সে জিতে যাবে। এটা স্বামী বিবেকানন্দের কথাই ছিল না। ও গুরুকে ছাড়িনি নিজের, একের পর এক তর্ক। এখন আমরা পাঠ করছিলাম, দেখলেন তো, উনি কনস্ট্যান্ট দাঁড় করাচ্ছেন। কি করতে চাইছেন স্বামীজি? রামকৃষ্ণানন্দজিকে এক্ষুনি বৌদ্ধ ধর্ম বিষয় বলতে শুরু করেছিলেন, আবার শরৎচন্দ্র চক্রবর্তীকে সন্ন্যাস বিষয় বলতে শুরু করেছেন। ভালো করে দেখুন, উনি একটি বিরোধী জায়গায় দাঁড়াচ্ছেন। ঠিক যেমন আপনি ভালো খেলতে জানেন, আপনার বাচ্চা শাটলকক খেলছেন, আপনি এদিকে দাঁড়িয়েছেন, আর আপনি একটার পর একটা ওকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। কেন? টু মেক হিম এলিজিবল, যে তাকে যেন গড়তে পারি। তো যখনই রামকৃষ্ণানন্দজির মধ্যে কোনো ব্যক্তি ব্রাহ্মণ ধর্মের কথা বলবেন, উনি সঙ্গে সঙ্গে কিন্তু বিপরীত স্ট্যান্ড নিচ্ছেন, দেখছেন ওর পোটেনশিয়াল কতখানি, ও কি ওর মতামত দ্বারা পীড়িত না আমার দ্বারা প্রভাবিত। এই দুটোই করতে চাইছেন না, বিবেকানন্দ গঠন করতে চাইছেন। তো এই গঠন হওয়ার ভাব কিন্তু যুব দিবস। আপনি আমার কাছে শুনবেন বা আপনি যার কাছে যান তার কথা শুনলেন এবং হঠাৎ করে মনে পড়ে গেল, কি সুন্দর একটি কথা, ফট করে চিপকে দিলেন বন্ধুদের সামনে, এটি বৃদ্ধ দিবস হলো। আপনি কি ওটা বেঁচেছেন? না আমার গুরু এই অহংকারিত এবং বলে দিলেন, কি হলো? এটাই তো দল হয়, এটাই তো সম্প্রদায় হয়। স্বামীজির মতো ব্যক্তি বলবে, আমি তাহাই করিব যাহা আমি হৃদয় অনুভব করিয়াছি। পুরো পৃথিবীও যদি তরোয়াল নিয়ে আমার বিপক্ষে দাঁড়ায়, তবু আমি যাহা বুঝিয়াছি তাহা নিয়ে চলিব। দেখুন, এই যে আমিটা খপ করে যুবকরা খাবে, খেয়ে কি বলবে? আমি যাহা বুঝিয়াছি। একটি শর্ত রাখুন, আপনার চলা অন্যের পথ যেন না কাটে। কালো বেড়াল হয়ে যাবেন না, যে দেখলেই অশুভর গন্ধ আসে। কি সংসারে, কি পরিবারে, কি সন্ন্যাসে। তো এই দুটোর হারমোনি যদি করতে পারি, আমার মনে হয় তখন যুব দিবস হবে। এক, আমার ইউনিকনেসকে ভায়োলেশন করিনি,
আমি কপি পেস্ট হইনি। দ্বিতীয়, এই চক্করে আমি সমাজে, জীবনে, পরিবারে বিশৃঙ্খলা বয়ে আনিনি। এই দুটো যেখানে মিলবে সেইখানে যুব দিবস, সেখানে বিবেকানন্দ। তো এই জায়গাটাকে খেয়াল করতে হবে যে নিজের সাথে ন্যায় করা, বিবেকী হওয়া, এটা যুব দিবসের ভাবনা চিন্তা হতে পারে, যেটার খুব অভাব আছে। তবে জীবন ঘোরে। এখন যেহেতু আমাদের হাতে হাতে মোবিলিটি এসে গিয়েছে, যন্ত্র, তো আমাদের ঘোরাচ্ছে কনস্ট্যান্ট করে, চুপ করে কেউ বসতে শেখেনি। তো এই এক্ষুনি অ্যামাজনে ঢুকে মনে হলো এইটা, ফ্লিপকার্টে এটা, হ্যাঁ কোনটা নিই, তো এই জায়গায় এসে গিয়েছে। দেখুন ভালো করে, এটা আপনার পছন্দ, ওটা আপনার পছন্দ, বা এটা অপছন্দ, ওটা অপছন্দ, এই সবগুলোর মধ্যে আপনার প্রয়োজন আছে কি? আপনার যথার্থ নিড আছে কি? যে কোনো একটা পছন্দের পক্ষে চলে যাওয়া কিন্তু বিবেকানন্দ হওয়া নয়। আপনার প্রয়োজনের সাথে ন্যায় করা বিবেকানন্দ হওয়া। যদি প্রয়োজন আছে আপনি 10টা কিনে ফেলুন, প্রবলেম নেই, কিন্তু দেখা যাবে ওর 10টা আছে, আমার 10টা, এখানে যুব দিবস হলো না। তো যেদিন আমরা এটা যেদিন কেন বলবো, যত আমরা এটা বুঝতে শিখব, ততই কিন্তু বিবেকানন্দ বা যুব দিবস আমাদের মধ্যেই সামনে আসবে। খুব আনন্দের কথা যে সরকারিভাবে এটা ঘোষণা হয়েছে, কিন্তু যুবক শব্দ বা যুবতী শব্দকে কিন্তু আমাদের অস্পর্শিত অর্থে বুঝতে হবে। আমি প্রভাবিত হয়ে যাই না, ইয়েট আমি আমার নিজের অন্তঃকরণের সাথে ন্যায় করেছি, সেখানে অন্যায় নেই। বিরোধিতা করা উদ্দেশ্য নয়, বিদ্রোহ বিরোধিতা থেকে তৈরি হয় না, বিদ্রোহ অন্য কিছু। যেমনভাবে নিজেকে গঠন করা, যে ক্লাস 8-এ পড়ে সে যদি রেজাল্ট খারাপ করে, তাহলে ক্লাস 9-এ ওঠার জন্য তাকে বিদ্রোহ করতে হবে, বিরোধিতা নয়। রেজাল্ট ভালো হয়নি, এটা কার সাথে বিদ্রোহ করবেন? নিজের সাথে সবসময়। তো বিবেকানন্দ কিন্তু পতাকা ধরবো, বেরিয়ে দেবো, অন্যকে বুঝিয়ে দেবো, দেখিয়ে দেবো, আমার মত কি, আমার সম্প্রদায় কি, আমার ভাবনাকে সামনে প্রকাশিত করে দেবো, এর মধ্যে নয়। নিজেকে হারমোনিয়াস ওয়েতে গঠন করার মধ্যে নিহিত।